ঠিক আছে। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা ধারাবাহিকভাবে প্রতিদিনই ক্লাসে উপস্থিত হচ্ছেন। আমরা ইতোমধ্যে পেনাল কোডের এত বড় একটা আইন, এই আইনের ৫টা ট্রিক্সের মাধ্যমে যেই ৫টা ট্রিক্স আমি খুবই পাওয়ারফুল ট্রিক্স বলবো। কারণ এই ট্রিক্সগুলা দিয়ে আপনি যখন এই পেনাল কোডটা শিখবেন, আপনার কাছে কোনো প্রকার জড়তা কাজ করবে না বা কোনো প্রকার হেজিটেশন লাগবে না, কোনো প্রকার প্যারা মনে হবে না। আপনি খুবই আনন্দের সাথে এবং জড়তাবিহীন আত্মবিশ্বাসের সাথে এই প্যানেল কোডটা শিখতে সক্ষম হবেন। আমরা শুরুতেই এই প্যানেল কোডটা শিখতে গিয়ে আমরা বলছিলাম যে এই প্যানেল কোড বা দণ্ডবিধি আইনটা এটা 1860 সালের আইন, এটা হচ্ছে 45 নং আইন। এই আইনে বিভিন্ন অপরাধের সংজ্ঞা থাকে এবং সেই অপরাধগুলা সংগঠন হওয়ার বিভিন্ন উপাদান থাকে। তো এই আইনটা শিখতে গেলে অবশ্যই আমাদের সেই অপরাধের সংজ্ঞাগুলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। তার জন্য আমরা এই ট্রিক্সের মাধ্যমে বিষয়গুলো সব সেপারেশন করে আমরা কিন্তু পৃথকীকরণ করে আমরা সংজ্ঞাগত বিষয়গুলো আগে ক্লিয়ার সেন্স নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে 403, 404 শুরুতে আমরা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত যে বিষয়টা ছিল এটা আমরা আলোচনা করেছি। এখানে আমরা বলেছি যে 403, 404-এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বিষয়বস্তুতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই অস্থাবর সম্পত্তি আছে এবং যেই অর্থ আছে সেই অর্থ বা অস্থাবর সম্পত্তি যদি অসাধুভাবে বা অবৈধভাবে আত্মসাৎ করে তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। এটা আপনার মতো করে সংজ্ঞাটা দিয়ে এখানে একটা উদাহরণ টেনে দিবেন। সেটা হচ্ছে ধরেন উদাহরণস্বরূপ বলা যায় করিম নামক ব্যক্তির আহ, রাস্তায় কুড়িয়ে 50,000 টাকা পেলেন। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি সেই 50,000 টাকা দেওয়া, থানায় জমা দেওয়া তার নৈতিক দায়িত্ব ছিল। সেটা না দিয়ে উনি নিজেই দখল করে ফেলছে, নিজেই বুক দখলে ব্যবহার করছে। তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। আমরা 404-এ এই আইনের 404 ধারায় পেয়েছি মৃত ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তার এখান থেকে স্বর্ণের একটা আংটি নিয়ে যাওয়া হয়েছে, নিজের দখলে আপনি নিয়ে নিছেন। তাহলে আপনি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবেন মৃত ব্যক্তির। সেটা হচ্ছে 404 ধারা। এই 403 এবং 404 ধারার বিষয়বস্তু আমরা এখানে এটা শিখছিলাম। তো সংজ্ঞাগত বিষয়টা দেওয়ার পরে আমরা চেষ্টা করব একটা উদাহরণ দেওয়ার জন্য। যদি আসে সংজ্ঞা তাহলে আমাদের লেখার মানটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে এবং এইভাবেই আমরা বুঝিয়ে দেব। তার পরবর্তীতে আমরা 403, 404-এর পরে 405 থেকে 409 নরমালি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিষয়ে আমরা পড়েছি। এখানে আমরা বলছি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত বা দেখাশোনার দায়িত্ব পেয়ে সেই সম্পত্তি নিজ ভোগ দখলে বা ব্যবহারে বা মালিকানা হিসেবে নিজে ব্যবহার করার মধ্যে প্রতারণামূলকভাবে ব্যবহার করে থাকলে সেই ব্যক্তি উক্ত ব্যক্তির সম্পত্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে গণ্য হবে। এটাও আমরা একটা উদাহরণ দিতে পারি। আপনি বাসার কেয়ারটেকার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনি নিজেই মালিক বনে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। আপনি দোকানের কর্মচারী হিসেবে ম্যানেজার হিসেবে প্রাপ্ত হয়ে আপনি নিজেই টাকা পয়সা নিয়ে আপনার বিশ্বাসের সরল বিশ্বাস আপনাকে মালিক আপনাকে বসতে দিচ্ছে, আপনি টাকা পয়সা নিয়ে ভেগে গেছেন, আপনি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন বলে গণ্য হবেন। তাহলে 405 থেকে 409 ধারায় এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছি। তার পরবর্তীতে আমাদের 410 থেকে 415 ধারা, এখানে আমরা 414 ধারা নরমালি চোরাই সম্পত্তি গ্রহণ সম্পর্কিত বিষয় আমরা পড়েছিলাম। চোরাই মাল বা অপহৃত সম্পত্তি, এই চোরাই মাল বা অপহৃত সম্পত্তি 410 ধারায় বলা হয়েছে। এখানে আবার একটা সিকোয়েন্স আছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই সম্পত্তি আছে সেই সম্পত্তিটা যদি চুরি, দস্যুতা, বলপূর্বক আদায়, দস্যুতা, তারপরে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে যদি হস্তান্তর করা হয় তাহলে উক্ত ব্যক্তি সেই সম্পত্তি কে কি বলা হয়, চোরাই সম্পত্তি, চোরাই মাল বা অপহৃত সম্পত্তি হিসেবে গণ্য হবে সেই সম্পত্তি। এটা আমাদের 410 ধারায় আমরা পড়েছি। তার পরবর্তীতে আমাদের 415 থেকে 420-এ হচ্ছে প্রতারণা বা অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। প্রতারণা পড়েছি আমরা 415 ধারায়। ওই যে একই সিস্টেম, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই সম্পত্তি আছে বা অর্থ আছে সেটা অসাধুভাবে আপনার নিজে ব্যবহার করলে সেই ব্যক্তি প্রতারণামূলকভাবে
নিজে ব্যবহার করলে সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। আর অপরের রূপ ধারণপূর্বক অপরের পরিচয়, মিথ্যা পরিচয় বা মিথ্যা পরিচয় দিয়ে কোনো কার্য সাধন করলে সেই ব্যক্তি অপরের রূপ ধারণ করেছে বলে গণ্য হবে। সেটা 416 শাস্তি 419 ধারায়, 415 শাস্তি 417 ধারায়। তারপরে আমরা একেবারে চলে গেছিলাম কততে, অনিষ্ট সাধন। অনিষ্ট সাধন আমাদের 425 ধারায়। এখানেও আমরা একই সেন্সে বলছি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই সম্পত্তি আছে সেই সম্পত্তিটা যদি ছলনা কইরা ফাঁকি দিয়া, না, ছলনা ফাঁকির শব্দটা আসলে এই টার্মসটা আমাদের ওই প্রতারণার মধ্যে দিলে ভালো হয়। এখানে আমরা অনিষ্ট বা ক্ষতি সাধন বলতে আমরা এটা ধরে নিতে পারি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই সম্পত্তি আছে সেই সম্পত্তিটা যদি ক্ষতি সাধনের উদ্দেশ্যে সম্পত্তিটা নষ্ট করে, তাহলে সেই ব্যক্তি সম্পত্তি অনিষ্ট বা ক্ষতি সাধন করেছে বলে গণ্য হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আর আমরা আগামীকালকের যে আলোচনা, সেটা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত আলোচনা। এখানে 441 থেকে 462 ধারার আলোচনা। আর ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে যে সম্পত্তি ক্ষতি সাধনের বিষয় আছে 462 ক, 462 খ, অর্থাৎ ব্যাংকিং এর যেই কর্মচারী আছে তারা যে আচরণ করে, তাদের যে অসদাচরণ, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, বা ব্যাংকিং কোম্পানি যদি নিজে ক্ষতি করে, ক্ষতি সাধন করে, ব্যাংকিং কোম্পানির মাধ্যমে ক্ষতি সাধিত হয়, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় 462 ক এবং 462 খ দ্বারা এই বিষয়বস্তুগুলো আলোচনা আছে। আমরা আগামীকালকে এই আশা করি আমাদের এই চতুর্দশ মানে সপ্তদশ অধ্যায় আমাদের পুরোটা শেষ হয়ে যাবে, এবং আমরা সামনে এই পঞ্চম যেই ট্রিক্স আছে, পঞ্চম ট্রিক্সের সাথে আমাদের 18 এবং 19 নাম্বার অধ্যায় তেমন কোনো বিষয় আসে না। 463 থেকে 489 এর মধ্যে নরমালি আমাদের 463 জালিয়াতির যে বিষয়টা আছে, জাল দলিলের যে বিষয়টা আছে, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আগামীকালকের ক্লাসে। আর আমরা 5 নাম্বার যে ট্রিক্সটা সেটা আমরা একটু কথা বলবো। তাহলে আমাদের আগামীকালকে ক্লাসের মধ্য দিয়ে আমাদের যে লেভেল 2 প্যানেল কোডের যে লেভেল 2 এর আলোচনা, এটা সমাপ্ত হবে বলে আশা রাখতে পারি আমরা। তো সবাইরই আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা এত মনোযোগ সহকারে আজকের ক্লাসটা প্রতিদিনের ন্যায় করেছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।